অবজেকশন ইওর অনার, এত মিথ্যে কিন্তু আর সহ্য করা যাচ্ছে না। না, কি প্রমাণ আছে? আমার লার্নেড ফ্রেন্ডের কাছে কি প্রমাণ আছে যে মানুষটা অ্যাটাক করতে এসেছিল সে শিমুল ব্যানার্জিরই লোক, বা শিমুল ব্যানার্জি তাকে শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছিলেন? তাহলে তো এটা বলতে হয় ইওর অনার যে আমার লার্নেড ফ্রেন্ড এখন কাউকে শিখিয়ে পড়িয়ে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে এসছেন। না, আমাদের কাছে এরকম অভিজ্ঞতা কিন্তু আগেও আছে অন্যান্য কেস থেকে। তার মানে তো এটা প্রমাণ হয় না, বা এটাকেই গ্রাহ্য করা যায় না। উনি প্রমাণ দিচ্ছেন যে শিমুল ব্যানার্জি কোনো একজন লোককে শিখিয়ে দিয়েছিলেন, পলাশ ব্যানার্জির নাম বলানোর প্ল্যান করেছিলেন। আপনি প্রমাণ করুন। আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি আপনার কথাই শুনবো। এখন আপনি বসুন, আপনি বলুন আপনি কাকে এনেছেন। দেখুন, যে কথাগুলো বলা হচ্ছে একটাও সত্যি কথা নয়, সব মিথ্যে কথা। হ্যাঁ, আমি পরাগ ব্যানার্জিকে ভালোবাসি, এ কথা ঠিক যে একটা সময় ও আমার উপর নির্যাতন করতো, কিন্তু এখন মানুষটা নিজের ভুল বুঝেছে, সে সত্যি ভুল বুঝেছে, আর এখন মানুষটা অসহায়, তার ট্রিটমেন্ট চলছে। আমিও চাই তার ট্রিটমেন্ট করাতে, তাকে সুস্থ করে তুলতে। আর পলাশ ব্যানার্জি, বিশ্বাস করুন আমার ওর প্রতি কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, আমি কখনো ওর ক্ষতি করার কথা ভাবিনি। হ্যাঁ, পলাশ ব্যানার্জি আর পলাশ ব্যানার্জি স্ত্রী আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, তার প্রতিবাদ হয়তো আমি করেছি, কিন্তু তার মানে এটা নয় যে আমি তাকে ফাঁসানোর চেষ্টা করেছি। সেই চেষ্টা কিন্তু আমি কোনোদিনও করিনি, এরকম ভাবনা আমার কল্পনাতেও ছিল না। ইওর অনার, আপনি যদি অনুমতি করেন আমি উমেশ বর্ধন নামে এক ব্যক্তিকে আদালতের সামনে হাজির করতে চাই। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ। উমেশ বাবু আসুন। বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? হুজুর, আমার নাম উমেশ বর্ধন। আচ্ছা, শিমুল ব্যানার্জিকে আপনি ঠিক কিভাবে চেনেন? হুজুর, আমি শিমুল ব্যানার্জি স্কুলের সামনের রাস্তায় চানাচুর, বাদাম এইসব জিনিস বিক্রি করতাম, সেই সূত্রেই ওনার সঙ্গে আমার আলাপ। আমার বাড়িতে আমার স্ত্রী খুব অসুস্থ ছিলেন, সেই জন্য আমার অনেক টাকার দরকার ছিল। আমি ম্যাডামের কাছে অর্থ সাহায্য চাই। তখন উনি বলেন যে তুমি এই কাজ করে কি অর্থ রোজগার করতে পারবে, তার চেয়ে তুমি যদি আমার একটা কাজ করে দাও আমি তোমাকে অনেক টাকা দিতে পারি। আমি তখন বলি, বলুন কি কাজ? তখন উনি বলেন যে আমি যখন সন্ধ্যেতে স্কুল থেকে স্টেশনের রাস্তায় ফিরবো তখন তুমি আমাকে অন্ধকারের মধ্যে অ্যাটাক করো। আমি বললাম, এটা কি কাজ ম্যাডাম? তখন উনি বললেন যে না, এটা একটা নাটকের রিহার্সেল, এটা করলে আমি তোমাকে টাকাটা দেবো। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি স্যার, ওর চিকিৎসার জন্য টাকাটা দরকার ছিল, সেই জন্য আমি রাজি হয়ে যাই। উনি আমাকে অ্যাডভান্স হিসেবে 15,000 টাকা দেন এবং বলেন যে এ কথা তুমি কাউকে কোনোদিন বলবে না। তারপর আমি কাজটা কমপ্লিট করার পর উনি আমাকে আরও 15,000 টাকা দেন। কিন্তু কাজটা করে আমি বুঝতে পারি যে আমি একটা ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছি। তখন আমি থানায় গিয়ে সব ঘটনাটা বলতে চাই। বলার জন্য আমি থানার ওখানে যাই, গিয়ে উকিল সাহেবের সঙ্গে আমার দেখা হয়। তখন আমি ওনাকে পুরো ঘটনাটা খুলে বলি। তখন উনি বলেন যে ঠিক আছে, তোমার কোনো ভয় নেই, তুমি অনিচ্ছাকৃতভাবে এই কাজটা করেছো, তোমার কিছু বিপদ হবে না, তুমি কোর্টে গিয়ে যেটা বলার সত্যি কথা বলো। আমি সত্যি কথা বলছি স্যার, আমি অনিচ্ছাকৃতভাবে করেছি এই কাজটা, আমি কোনো অপরাধ করিনি, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি এখন 30,000 টাকা ম্যাডামকে ফেরত দিয়ে দিতে পারি। আমি না জেনে এই চক্রান্তে জড়িয়ে পড়েছি। ইওর অনার, আমি একেবারে জলজ্যান্ত প্রমাণ আপনার সামনে তুলে ধরলাম। আপনি নিজেই শুনলেন যে শিমুল ব্যানার্জি টাকার বিনিময়ে, টাকার লোভ দেখিয়ে একটা নাটক করে কিভাবে পলাশ ব্যানার্জিকে আশাবাদ চক্রান্ত করেছিল। কতখানি প্ল্যান থাকলে, দুরভিসন্ধি থাকলে এরকম একটা জঘন্য কাজ করা যায়। ইয়েস ইওর অনার, এই হচ্ছে শিমুল ব্যানার্জি। অবজেকশন মিলর। শিমুল ব্যানার্জি, আপনি কি এই লোকটিকে চেনেন? আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমি কোনোদিন এই লোকটাকে দেখিনি। আচ্ছা, আমার স্কুলের বাইরে যদি ওনার চানাচুরের দোকান হয় তাহলে বাকি টিচাররাও তো ওনাকে চিনবেন, উনিও বাকি টিচারদের চিনবেন, জিজ্ঞেস করুন না ওনাকে।
উনি বাকি টিচারদের চেনেন কিনা? না না, ওর তো স্কুলের কাছে চানাচুরের দোকান নয়, উনি ঘুরে ঘুরে চানাচুর বিক্রি করেন, ওনার তো কোনো পাকা দোকানই নেই। শিমুল ব্যানার্জি স্কুল থেকে যাওয়ার পথে, স্টেশনে যাওয়ার পথে উনি চানাচুর নিয়ে বসেন এবং সেখান থেকেই শিমুল ব্যানার্জি চানাচুর কেনেন। স্যার, আমি কিন্তু না জেনে কথাটা বলছি না। শিমুল ব্যানার্জি, আপনি একবার ভালো করে দেখুন, আপনি এনাকে চেনেন? না, চিনি না। আমি ওনাকে কোশমিন কালেও দেখিনি। মিথ্যে কথা বলা হচ্ছে, আমাকে মিথ্যে কথা বলে ফাঁসানো হচ্ছে। দেখুন, যদি লড়াই করতে হয় সত্যের জন্য লড়াই করুন, সত্যের জন্য লড়াই করা উচিত আপনাদের। এটা মিথ্যে কথা বলা হচ্ছে, ওনাকে আমি চিনি না, ওনাকে আমি কোনোদিনও দেখিনি, সবটা মিথ্যে। আমি আপনাকে বলছি, আমি এই লোকটাকে চিনি না, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি কোনো অন্যায় করিনি। আপনি কি বলতে চাইছেন? আপনি আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাইছেন? আমাদের চোখের সামনে দাঁড়িয়ে একটা লোক সব সত্যি কথাগুলো বলছে আর আপনি সেটা বলছেন যে না, হয়নি। ঘটনাটা যদি সত্যি না হবে তাহলে উনি নিজের বিপদ নিজে ডেকে আনবেন। ইওর অনার, ইওর অনার, আপনি সবটা শুনলেন, এবার বিচার করার দায়িত্ব অবশ্যই আপনার। আপনি যা বিচার করবেন। আমি আপনাকে দুটো প্রশ্ন করতে চাই। আপনার নাম কি? হুজুর, আমার নাম উমেশ বর্ধন। আপনি কি করেন বললেন? আমি ঝালমুড়ি, চানাচুর, বাদাম এইসব বিক্রি করি। আপনি কোথায় চানাচুর বিক্রি করেন? শিমুল ব্যানার্জি স্কুলের সামনের রাস্তায় বাদাম, চানাচুর এইসব বিক্রি করি। সেই সূত্রেই ওনার সঙ্গে আমার আলাপ। উনি 2-4 দিন ছাড়া মাঝে মধ্যেই আমার কাছ থেকে চানাচুর, বাদাম এইসব কিনে নিয়ে যেতেন। উনি বলেছিলেন যে ওনার হাজব্যান্ড নাকি বাড়িতে খুব অসুস্থ, উনি বাড়িতে একঘেয়ে বসে থাকেন, সেই জন্যে উনি আমার কাছ থেকে চানাচুর, বাদাম এসব নিয়ে যান। এইসব খেলে ওনার মনটা একটু ভালো হবে। উনি না বললে এইসব কথা আমি কি করে জানতাম বলুন হুজুর? উনি এখন বলছেন যে উনি আমাকে চেনেন না। কি করে হয় হুজুর? তো উনি আপনাকে আগুনে ঝাঁপ দিতে বললেই কি আপনি আগুনে ঝাঁপ দিতেন? উনি আপনাকে বললেন অন্ধকার রাস্তায় অ্যাটাক করতে, আপনার মনে প্রশ্ন হলো না? আসলে আমার স্ত্রী বাড়িতে খুব অসুস্থ ছিলেন, আমার টাকার খুব দরকার ছিল, সেই জন্য আমি এই কাজটা করতে রাজি হয়েছিলাম। আর ম্যাডাম বলেছিলেন যে এটা নাটকের একটা রিহার্সেল মহড়া, সেই জন্যই আমি রাজি হয়েছিলাম। ওই জন্য নির্দিষ্ট দিনের সন্ধ্যের সময় ওই অন্ধকার রাস্তায় আমি ওনাকে অ্যাটাক করে তাড়া করি। তখন তারপর উনি বলেন যে তুমি বাড়ি চলে যাও। আমি যখন বাড়ি ফিরে যাচ্ছিলাম তখন পুলিশ আমার পিছনে ধাওয়া করে, আমি সোজা বাড়ি চলে যাই। পরদিন সকালে দেখি খবরের কাগজে এই খবরটা বেরোয়, আমার স্ত্রীও এই খবরটা পড়ে বলে এ তুমি কি করেছো? তখন আমি বুঝতে পারি যে আমি কাজটা ঠিক করিনি, আমি ভুল করেছি। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি হুজুর, সেই জন্য আমি এই কাজটা করে ফেলেছি। এখন উনি বলছেন যে উনি আমাকে চেনেন না, উনি স্কুলের দিদিমণি, ওনার কথা সবাই বিশ্বাস করবে। আমি একটা সামান্য চানাচুরওয়ালা, আমার কথা তো কেউ বিশ্বাস করবে না। আজকের মতো কোর্টের কাজ মুলতবি রইল, আবার পরের দিন। খাওনি কেন তুমি সারাদিন? কে বললো? কে বললো মানে? বাড়িতে এসে তো শুনলাম তুমি খাওনি। সবকিছু রান্না করে রাখা ছিল তাও খাওনি? আমি আমি খাইনি। আমার খেতে ভয় করে। খেতে ভয় করে মানে? আমি জানি না। কেন খেতে ভয় করে তোমার? আমি জানি না। খেতে ভয় করলে আমি কি করব? কি ভাবছো বলো তো তুমি? কিছু না। আজকে কোর্টে কি হলো? কি আবার হবে? একজন ফলস সাক্ষী এনেছিল, উনি বলছেন ওনাকে নাকি আমি টাকা দিয়ে বলেছিলাম আমাকে অ্যাটাক করার জন্য। মানে ওরাই জানে আমি কি বলি বলো। তারপর আর কি, রায় বেরোবে, আমার হয়তো জেলও হবে। আমি শুধু ভাবছি তোমার কথা, জানো তো, আমি যখন থাকবো না তোমাকে কে দেখবে? শিমুল, আমি তোমার কোনো উপকারেই আসছি না। আর তুমি ভাবছো যে তোমার যদি জেল হয় আমাকে কে দেখবে? আচ্ছা তুমি কি বা করতে বলো তো এই অসুস্থ শরীরে? ঠিক করে হাঁটা চলাই করতে পারো না। তুমি কি ওখানে কি বলতে, কি বা বলার ছিল তোমার? আর বাড়িতে আছো, ঠিকই আছো, জানো তো, আমিও চাই না তুমি বাইরে বেরো। বাইরে বেরোলে তোমার যদি আবার শরীর টরীর খারাপ করে। তোমার
এই অবস্থার মধ্যেও তুমি ভাবছো যে আমার যদি শরীর খারাপ করে? বারে ভাববো না? তুমি তো আমার স্বামী, তোমার কথা ভাববো না? এমনই তোমার স্বামী যে তোমার কোনো উপকারে সে আসে না। ওসব কথা বাদ দাও। আগে তুমি বলো তো, তুমি খাওনি কেন? খাবার নিয়ে এসেছি কেন? আচ্ছা, তুমি কি ওই আগের খাবারটা এনেছো? ও তো আগের খাবার আমি নিয়ে আসতে পারি বলো তো? এই তো সবে রান্না করে নিয়ে এলাম, টাটকা খাবার, খেয়ে নাও না। ও ভালো করেছো শিমুল, ভালো, ওটাই খাবো। তোমার হাতের গরম গরম টাটকা খাবার ছাড়া আমার খেতে ভালো লাগে না। তুমিও খাবে তো? ইচ্ছে করছে না। কেন, তুমি কি টেনশন করছো? একটু তো টেনশন হচ্ছে। কি বলো তো, বিনা অপরাধে বারবার জেলে যেতে হচ্ছে। কার ভালো লাগে বলো তো? শিমুল, আমার মন বলছে কিছু হবে না তোমার, তুমি দেখো। কি বলছো কিছু হবে না? মিথ্যে সাক্ষী দাঁড় করিয়ে দিল, কোনো কন্টেস্টই করতে পারলাম না। আর কে যে কি করে গেল সেটাই তো বোঝা যাচ্ছে না। একদিন না একদিন সবই প্রকাশ হবে, ওটা নিয়ে তুমি ভেবো না, চিন্তা করো না। চিন্তা করেই বা আর কি করবো বলো? যাওয়ার তাই হবে। তবে বুঝলে, বেশ ভালোই কাটছিল। একটা নতুন জীবন পেয়েছিলাম, স্কুলে যেতাম, ছাত্রছাত্রীদের সাথে ভালো সময় কাটাতাম। তারপর এটা নিয়েও ভাবনা চিন্তা করতাম যে তোমাকে কিভাবে সুস্থ করব। সব সময় এই চিন্তাই আমি করি। তবে হ্যাঁ, মা হয়তো আমাকে দোষারোপ করে। মা আমাকে বলেছে যে আমি কেন তোমার চিকিৎসা করাচ্ছি না। আসলে তোমার চিকিৎসা করানো মানে তো তোমার অপারেশন করানো, আর তার জন্য অনেক টাকা লাগবে। এই মুহূর্তে তো হাতে অত টাকা নেই, তাই ভেবেছিলাম যে 2 মাস বাদে তোমার অপারেশনটা করাবো। আর দেখো, 2 মাসের চাকরিতে তো আর আমাকে কেউ লোন দেবে না। কার কাছে হাত পেতে টাকা চাইবো আমি? কে দেবে আমায়? কি করবো আর আমি? দেখো শিমুল, কথাগুলো তো আমি তোমাকে বলিনি। মা যদি বলে থাকে, মা বলুক না, তাতে কি এসে যায়? বলি, কি ব্যাপার? ব্যাপারখানে কি বৌমা? আমার ছেলেটা সারাদিন না খেয়ে রইল। এখন স্কুল থেকে ফিরে এসে তুমি খাবার বানিয়ে আনলে, এখন সে খাবে? হ্যাঁ, ব্যাপারখানে কি? আমায় কেন জিজ্ঞেস করছো মা? তোমার ছেলে তো সামনেই আছে, তাকে জিজ্ঞেস করো না। আমি বাড়িতে এসে শুনলাম ও খায়নি, তাই খাবার বানিয়ে আনলাম। এখানে আমার দোষ কোথায়? তোমার দোষ নেই? আমার দোষ কোথায়? কিছুতেই তোমার কোনো দোষ নেই নাকি? আমি কি ভাবতে পারি না যে তুমি তার কানের কাছে বলে 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 কথা শিখিয়েছো যে আমি খাবার দিলে সে খাবে না? হ্যাঁ, তাই জন্য সে সারাদিন না খেয়ে রইলে। আশ্চর্যতা কি ভেবেছোটা কি তুমি? ভেবেছো এইভাবে তুমি জিততে পারবে না? জিতবো না কি আর করা যাবে বলো? কপালে যেটা আছে সেটাই হবে। কিন্তু তা বলে তোমার এই কথাটা আমি মেনে নিতে পারছি না মা। তুমি যেটা বলছো সেটা ঠিক কথা বলছো না। তোমার ছেলে তো সামনেই দাঁড়িয়ে আছে, তাকে সরাসরি জিজ্ঞেস করো না। তাকে কিছু আমি শিখিয়েছি কি শেখাইনি? সে তো আমাকে জানতেই হবে, আমি জানবো না? এই যে পরাগ, এই ঠিক করে বল দেখিনি, ঠিক করে বল, সত্যি করে বল, সারাটা দিন তুই খেলি না কেন? হ্যাঁ, কেন খেলি না? বলি আমার খিদে পায়নি মা, খাবার কথা ভাবলি আমার গা গুলোচ্ছে। তা এখন সে সমস্ত সব ভালো হয়ে গেল, তাই তো? আমি জেনে শুনেই খাইনি। বুঝলুম, তুমি যে জেনে শুনে খাওনি সে তো আমি বুঝতেই পেরেছি। তোমার বউ তোমাকে বলে গেছে যে সে এসে তোমাকে খাবার দেবে, তারপরে তুমি খাবে, তাই তো? হ্যাঁ, মজাটা কি জানো? আমি শুধু অবাক হয়ে দেখে যাচ্ছি যে সে আস্তে আস্তে তোমাকে কেমন মারতে চাইছে। এটা এত বড় ছেলে, তাকে দিনে 1টি বার খেতে দিচ্ছে, 1টি বার। হ্যাঁ, জানে একবার খেতে দিলেই সে ধীরে ধীরে একই তো রোগা হয়ে গেছো, আরো রোগা হয়ে দুর্বল হয়ে শরীর খারাপ হয়ে মৃত্যুর পথে এগিয়ে যাবে, জানে তো? তোমার কি হয়েছে বলো তো মা? এই শিমুলকে তুমি একটা সময় কত ভালোবাসতে, আর এখন শিমুলের প্রসঙ্গে এইসব কথা বলছো? ঠিক করে বলো তো, কে তোমাকে এরকম কান ভারী করেছে? তোমার ছোট বৌমা? দেখো, কেউ যদি সত্যি কথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তারপরেও আমি সেটা দেখতে পাবো না।
এতটা মুখ্য বোধহয় আমি নই। কে তোমাকে চোখে আঙুল দিয়ে কি দেখিয়ে দিচ্ছে? হ্যাঁ, কোনটা সত্যি মা? শোনো পরাগ, পোষ্কের কথা হলো আমার স্বার্থ হলো আমার ছেলেরা, আমার ছেলেদের নিয়েই আমার স্বার্থ। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি তো এত কথা বলছো তার হয়ে, সে তোমার জন্য কি করেছে বলো দেখি? তোমার চাকরিটা করছে, সে বলেছিল তোমার ডাক্তার দেখাবে, চিকিৎসা করাবে, করেছে? ডাক্তার দেখাবে করে ফেলে রেখে দিয়েছে, আজ পর্যন্ত তোমার চিকিৎসা করেনি। আমি না করেছি। তুমি না করেছো মানে? হ্যাঁ, মানে আমি বলেছি আমি এখন চিকিৎসা করাবো না। মিথ্যে কথা কেন বলছো পরাগ? সত্যি কথা বলো, কথাটা তো এটা নয়। তোমার চিকিৎসা করানো মানে অপারেশন করানো, আর তার জন্য অনেক টাকা লাগবে, সেই টাকা এখন আমার হাতে নেই। আর তোমাকে তো বললাম আমি 2 মাস হলো স্কুলে চাকরি করছি, লোন আমি পাবো না। এই সত্যি কথাটা তুমি মাকে বলতে পারছো না? মাকে বলে কি হবে শিমুল? মা কি কথাগুলো বিশ্বাস করবে? বিশ্বাস করা না করাটা ওনার ধর্ম, আর সত্যি কথাটা বলা তোমার ধর্ম, বুঝলে? শেখাও শেখাও শেখাও, আরো আমার ছেলেটার কানের কাছে গিয়ে তাকে শিখিয়ে পড়িয়ে দাও। তোমার ভালোর জন্যই তো বলছি মা। তোমার ছেলে তোমাকে মিথ্যে কথা বলছিল, কারণ কোথাও একটা ওরও মনে হয়েছে যে তোমাকে এই কথাগুলো বললে তুমি হয়তো সোজাভাবে নেবে না, সোজাভাবে দেখবে না, তাই তোমাকে ও কথাগুলো বলছিল না। তাই ওকে বললাম যে মাকে সবসময় সত্যি কথা বলতে হয়। সেটাও বুঝি আমার ভুল বলো? বলি তোমার সঙ্গে কোনো আজাইরা তর্ক করতে আমি এখানে আসিনি, আমি শুধু জানতে এসেছিলাম যে আমার ছেলেটা খায় নে কেন। মা, তুমি বারবার একই কথা আমাকে কেন জিজ্ঞেস করছো? তোমার ছেলে তো সামনে আছে, তাকে জিজ্ঞেস করো না। মা, শিমুল না থাকলে আমি খাবো না। শিমুল রান্না করে দিলে তবেই আমি খাবো। ও কি কথা পড়া? শিমুল না দিলে তুই খাবি না? বৌমা সবসময় তোকে খাবার দিতে পারবে? বলি বৌমা যদি তোকে কখনো খেতে না দেয়, তুই না খেয়ে থাকবি? না না, ওই তো আমি শুনলুম কোর্টে কি সব হয়েছে, কি সব সাক্ষী পাক্ষী দিয়েছে কে নাকি কেউ। এরপর যদি ওই বিচার টিচার হয়ে কোনো মতে বৌমাকে যদি জেলে যেতে হয়, কি করবি তখন? তুই না খেয়ে থাকবি, সারাদিন রাত না খেয়ে থাকবি? জেলে চলে যাবে কি যাবে না সেটা পরে জানা যাবে। এখনো তো কেস চলছে, এখনো তো রায় বেরোয়নি। আর ও যদি জেলে চলে যায় তাহলে যাবে, কিন্তু যতদিন শিমুল এখানে আছে ততদিন আমি শিমুলের হাতে ছাড়া খাবো না। বারে 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 বা, শিমুলের হাতে ছাড়া তুমি খাবে না? বলি মা এত পর হয়ে গেল আজ। তা কেন? আসলে তোমার তো কিছু করার নেই, তাই আমি তো তোমার হাতেও খাবো না। আমি বুঝিনি সমস্ত কথা আমি বুঝিনি। আমি বুঝতে পারলুম নে যে তুমি কেন এই কথা বলছো। এর মানে কি? মা, প্রতীক্ষা তো এখন তোমার সঙ্গে রান্নাটা করে। দেখো, ও যদি কোনোদিন আমার খাবারে কিছু একটা মিশিয়ে দেয় তাহলে আমার তো বড় সড়ো ক্ষতি হয়ে যেতে পারে। আমি সেই কারণেই খেতে চাইছি না। আমারই তো জীবনটা শেষ হয়ে যাবে মা, আর তো কারণ নয়। বলিও কি কথা? হ্যাঁ, মেয়েটা অত যত্ন আত্তি করে তোর খাবার করে দিচ্ছে রোজ, আর তুই তাকে এই কথা বলছিস? কি রে, তোর কি আর বিবেক বিবেচনা বলে কিছু নেই? এত নিচে নেমে গেছিস তুই পড়া। আমি তো বরাবরই খারাপ ছিলাম মা, নতুন করে আর কি হব? এখনো আমি খারাপ আছি। আগে আমি শিমুলকে জ্বালাতাম, এখন তোমাদেরকে জ্বালাচ্ছি। কি করব বলো মা? এটাই আমার স্বভাব। তোমার স্বভাব নয়, ওই সমস্ত কিছু তোমার স্বভাব নয়। শিখিয়েছে তোমায় বৌমা, এই সমস্ত তোমায় পই পই করে শিখিয়েছে। আমি জানি বৌমা তোমায় শিখিয়েছে যে প্রতীক্ষার হাতে খাবে নে, আমার হাতে খাবে নে, তাই তো? বুঝতে পারলেই মঙ্গল। প্রতীক্ষাকে আমি ভয় পাই মা, সত্যিই ভয় পাই। এর আগেও তো এরকম ঘটনাও ঘটিয়েছে। হ্যাঁ, আজকে আমি রান্না করে দিয়ে যাই ঠিকই, কিন্তু পরাগ তো মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ে।
আর সেই সময়ে যে ওর খাবারে কেউ কিছু মিশিয়ে দেবে না, প্রতীক্ষা যে কিছু মেশাবে না, তার কি গ্যারেন্টি আছে বলো তো? যদি কোনো ক্ষতি হয় না, পরে গেরই ক্ষতি হবে, যেই ক্ষতিটা অপূরণীয়। সেই ক্ষতিটা আমারও হবে মা, আর এই ঝুঁকিটা না আমি নিতে চাই না। আর পরাগও নিশ্চয়ই কিছু আন্দাজ করে, সেই কারণে ওর হাতে খেতে ভয় পায়, তাই ও ঝুঁকিটার মধ্যে ঢুকতে চাইছে না। তবে হ্যাঁ, তুমি যদি বলো তুমি নিজের হাতে রান্না করে দেবে, টাটকা খাবার তুমি তোমার ছেলের ঘরে নিয়ে আসবে, নিজের হাতে খাওয়াবে, তাহলে তোমার ছেলে নিশ্চয়ই খাবে। কিন্তু তুমি কি সেই দায়িত্ব নেবে? বলো, নেবে কি? আগে হলে হয়তো নিতে, কিন্তু এখন তুমি সেই দায়িত্ব নেবে না, কারণ তোমাকে এখন প্রমাণ করতেই হবে যে প্রতীক্ষা খুব ভালো মেয়ে। সে কখনো কারোর ক্ষতি করতে চায় না, সে কখনো তোমার ছেলের ক্ষতি করবে না, এটা প্রমাণ তো তোমায় করতেই হবে, তাই না? কি হলো বলো, উত্তর দিচ্ছ না কেন? চুপ করে আছো কেন? বলো বলো। নিজের সর্বনাশটা নিজে করেছো, এখন আমার ছেলের সর্বনাশ করতে যেও না একেবারে। আমি কিন্তু তাহলে রুখে দাঁড়াবো বলে দিলুম বৌমা। কি 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 বলছো তুমি মা? হ্যাঁ, শিমুল আমার সর্বনাশ করবে? শিমুল, শোনো মা, এই বাড়িতে আমার সর্বনাশ করার অন্য লোক আছে। আমার ভাই আছে, ভাইয়ের বউ আছে। সেই তো নিজের ভাইকে জেলে পাঠাবার ব্যবস্থা করছে তোর বউ, আর সে কথা জানার পরেও তুই, হায় রে পরাগ, পারবি পারবি, আর অনেক অনেক কিছু জানতে পারবি। হলেও কি কথা, পুলিশ নাকি মিথ্যে কথা বলবে, কোর্ট মিথ্যে কথা বলবে, সত্যিটা কে বলবে রে? শুধু তুই সত্যি কথা বলবি আর তোর বউ সত্যি কথা বলবে, এই তো তোর ধারণা নাকি? দেখো, এটা তোর বদ্ধমূল ধারণা, সেটা তুমি কোনোভাবেই পাল্টাতে পারবে না। তোমার যেমন বদ্ধমূল ধারণা প্রতীক্ষা খুব ভালো মেয়ে, আমি খারাপ মেয়ে, সেটা যেমন কোনোভাবেই পাল্টাতে পারছি না। আজকে যতই আমি আর তোমার ছেলে বলি না কেন প্রতীক্ষা খারাপ, সেটা তো তুমি বিশ্বাস করবে না। যদিও বা আগে তুমি সেটা মানতে না, কিন্তু এখন তুমি সেটাই মানো। আর প্রতীক্ষা বলা যে শুধু আমার ক্ষতি করার চেষ্টা করছে তা কিন্তু নয় মা, তোমার ছেলেরও ক্ষতি করার চেষ্টা করছে। আজকে ওরা পুরো বাড়িটা চায়, পুরো বাড়ির অংশ চায়, সেখান থেকেই না ওরা এই নোংরামোতে নেমেছে।